সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এবং আরও কিছু মন্ত্রীকে যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে সেটা মনস্টারাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার কাছে সব ক্ষমতা দিয়ে দেওয়ার একটা ব্যাপার হয়েছিল। আবেগে আক্রান্ত হয়ে তাকে এককভাবে ক্ষমতায়িত করার যে প্রক্রিয়া, সেইখান থেকে শুরু হয়েছে আসলে পুরো ব্যাপারটা। ন্যায়পালের পদটির বিষয়ে কিন্তু ওই 90-এর অভ্যুত্থানের সময় কথাবার্তা হয়েছিল, কিন্তু কেউই এই পদটিকে সৃষ্টি করেন নাই, কারণ তারা নিজের ক্ষমতা এক্সারসাইজ করতে চেয়েছেন। একজন নাগরিক হিসেবে বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের সার্বিক পরিস্থিতির মূল্যায়ন তো আসলে এক কথায় করা সম্ভব না। যে কোনো দেশেরই সার্বিক পরিস্থিতির মূল্যায়ন আসলে একটি তাৎক্ষণিক মূল্যায়ন। আমি বলবো যে বাংলাদেশ তার স্বাধীনতা যুদ্ধের পর থেকেই অনেক দ্রুত গতিতে সামনের দিকে এগিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রিমার্কেবল বা প্রণিধানযোগ্য উন্নতি করেছে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের যা আশা ছিল সেই অনুযায়ী আমরা উন্নত করতে পারি নাই, আমাদের উন্নতি হয় নাই। মূলত আমরা আর্থিকভাবে যতটা উন্নতি করেছি কিংবা কিছু কিছু সেক্টরে যত উন্নতি করেছি তার তুলনায় আমরা গুড গভর্নেন্স বা সুশাসন এবং মানবাধিকারের জায়গাতে খানিকটা পিছিয়ে আছি, এবং এই পিছিয়ে থাকাটাই আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া আমি বলবো যে বাংলাদেশ এখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো গতিটা ধীর হয় কিংবা গতিটা দ্রুত হয়, কিন্তু বাংলাদেশের মানুষ এত শক্তিশালী এবং এত পরিশ্রমী যে তাদেরকে আসলে কোনো কিছুই থামিয়ে রাখতে পারে না। দেশ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের কোন সেক্টরগুলোকে আপনি এগিয়ে রাখবেন এবং কোন সেক্টরগুলি ঠিকমতো কাজ করছে না বলে আপনি মনে করেন? দেশ যারা পরিচালনা করেন তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিত করা, এবং সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং তারপর শিক্ষা এবং চিকিৎসা, এটা নিশ্চিত করা খুবই জরুরি। এবং শিক্ষা এবং চিকিৎসা কেন জরুরি? এর কারণ হচ্ছে শিক্ষা আপনাকে আপনার পরিশ্রমের সঙ্গে অতিরিক্ত মূল্য যোগ করতে সাহায্য করে, আর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে পরিশ্রম মানুষ করবে কিভাবে, কাজ করবে কিভাবে? তাই অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করার পরে শিক্ষা এবং চিকিৎসাকে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখি। জাতির স্বাস্থ্য এবং শিক্ষা নিশ্চিত করতে পারলে একটি জাতি দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই। আমাদের দেশে দীর্ঘ সময় গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। আমাদের এখানে ভোটের যে ব্যবস্থা সেটি ঠিকমতো তৈরি হয় নাই। আমাদের এইখানে দুর্নীতি প্রবল পরাক্রমে জায়গা করে নিয়েছে সব জায়গাতে, এবং আমরা দুর্নীতিকে কার্যকরভাবে রোধ করতে সক্ষম হই নাই। আর এর বাইরে আমি বলবো যে আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের অনেক মিসম্যানেজমেন্ট এবং অপচয় আছে। এই অপচয়গুলির কারণে আমরা যা আয় করেছি সেই আয়কে যথাযথভাবে কাজে লাগাতে পারি নাই। এছাড়া আমি বলবো যে অন্যান্য জায়গাতে যা আমরা কাজ করছি এবং ভালো করছি। রাষ্ট্রের যে সেক্টরগুলি ঠিকমতো কাজ করে না, মোটা দাগে সেই সেক্টরগুলি কী করে ঠিক করা যায়, এ ব্যাপারে আপনার কী মতামত? যে কোনো জায়গাতে আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে প্রথম বিষয় হচ্ছে দক্ষতা তৈরি করা, অর্থাৎ সেই ব্যবস্থাপনাকে আরও দক্ষ মানুষের কাছে নিয়ে যাওয়া। ফলে আমরা যেসব ক্ষেত্রে দুর্বল হয়ে রয়েছে এখনও, সেই সব জায়গাতে আমি প্রথমেই বলবো ব্যবস্থাপনার সংকটকে দূর করার জন্য আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি দরকার। আমাদের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আরও দক্ষতা প্রয়োজন, যাতে আমরা কম সম্পদ ব্যবহার করে অধিকতর ফলাফল পেতে পারি। আর যেটি দরকার সেটি হচ্ছে দুর্নীতি রোধ করা, কেননা অনেক সময় আমরা দেখেছি যে আমরা প্রচুর চেষ্টা করা সত্ত্বেও আমাদের যে কাজের ফলাফল সেটি দুর্নীতির কারণে নষ্ট হয়ে গেছে। এই কাজগুলি যদি করা সম্ভব হয় তাহলে আমি বলবো প্রথম দায়িত্বটা পালন করা হবে। আগামী বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি ও রাজনৈতিক বন্দোবস্ত কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? এমন একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে যারা কাজ করতে চান মানুষের জন্য তাদেরকে একদিকে যেমন ক্ষমতায়িত করবে, অন্যদিকে তাদেরকে এক ধরনের তদারকির মধ্যেও রাখবে, যাতে চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ এক ধরনের পরীক্ষা এবং ভারসাম্য তৈরি করার মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদেরকে এবং কাজের মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে। এবং এটা যদি করা সক্ষম হয় তাহলে যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে বাংলাদেশে, সেখানে জনগণের অধিকার এবং যারা ক্ষমতায়িত হচ্ছেন তাদের অধিকার সমভাবে রক্ষিত হবে, এবং এক পক্ষ আরেক পক্ষের কাছে দায়বদ্ধ থাকবেন। আমাদের দেশে দায়বদ্ধতার সংস্কৃতিটা নাই। আমরা যখন ক্ষমতা পেয়ে যাই তখন জবাবের ঊর্ধ্বে চলে যাই। এইটাকে যদি ঠিক করা যায় তাহলে আমি বলবো যে আমাদের এখন যে রাজনৈতিক ব্যবস্থা আছে সেটা আরেকটু উন্নত হবে, এবং এক ধরনের নতুন বন্দোবস্ত তৈরি করার দিকে আমরা এগিয়ে যাব। নতুন বন্দোবস্ত বলে আসলে কোনো কিছু নাই। আমরা অতীতের ভুল ত্রুটিকে বিবেচনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রাষ্ট্রের আদর্শ ভিত্তি ও ধর্মীয় বিশ্বাস কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
রাষ্ট্রের আদর্শিক ভিত্তি ঠিক করবে রাষ্ট্রের জনতা এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা। রাষ্ট্রের আদর্শিক ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধের সময় ঠিক করেছিলাম যে আমাদের গণতন্ত্র থাকবে, আমাদের সমাজে সুবিচার থাকবে, আমাদের সমাজে আমাদের রাষ্ট্র কোনো ধর্ম বা বর্ণের প্রতি পক্ষপাত করবে না এবং আমাদের রাষ্ট্র বন্টনের মাধ্যমে এক ধরনের সমতা আনয়নের চেষ্টা করবে। এই ধরনের চিন্তাগুলি আমাদের যারা মুক্তিযুদ্ধকালীন রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেছিলেন তারা রেখেছিলেন। এই আদর্শগুলি কিন্তু আসলে কোনোটাই অমঙ্গলজনক নয় এবং এগুলি যদি আমরা সত্যি বাস্তবায়িত করতে পারতাম আমরা মানবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র পেতাম। তো রাষ্ট্রের আদর্শিক লক্ষ্য হওয়া উচিত প্রথমত রাষ্ট্র তৈরি হয় জনগণের জন্য, তাই জনগণের মঙ্গল হওয়া উচিত রাষ্ট্রের প্রাথমিক চিন্তা এবং সেই মঙ্গলের জন্য সততা, সুষম বন্টন, সাম্য, অধিকার এই বিষয়গুলিকে আদর্শে অন্তর্ভুক্ত রাখা উচিত। সংবিধান নিয়ে আপনার ভাবনা? সংবিধান একটি কিতাব, যে কিতাবে আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই সেটি লেখা থাকে। সংবিধানের কাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনাকে সহজতর করা, একই সঙ্গে মানবিক কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা যেখানে জনগণ তার সকল অধিকার পায় এবং জনগণ তার যোগ্যতা এবং মেধা অনুযায়ী বিকশিত হতে পারে এবং কোনোভাবেই এক পক্ষ আরেক পক্ষের অধিকারকে ক্ষুণ্ণ করে না এবং সবল দুর্বলের উপরে কিংবা শক্তিশালী কোনো পক্ষ যিনি শক্তিশালী নন তাকে নির্যাতন, জোর জুলুম বা কোনো ধরনের নিবর্তন বা নির্যাতন করতে পারে না। তো আমি মনে করি যে আমাদের সংবিধান অনেকাংশেই সেরকম একটি সংবিধান ছিল, কিন্তু যারা এই সংবিধান পালন করার বা সংবিধান প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছিলেন তারা তাদের ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এর উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছেন এবং এর নানান ধরনের অপব্যাখ্যা তৈরি করে মানুষের উপরে দীর্ঘমেয়াদী অন্যায়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা সংবিধানের ত্রুটি না, এটা যারা সংবিধানকে ব্যবহার করে রাষ্ট্র শাসন করেন, সরকার মানে রাষ্ট্র পরিচালনা করেন এবং সরকারে থাকেন, এটা আসলে তাদের ত্রুটি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবার একটু সংসদ ব্যবস্থা নিয়ে আপনার ভাবনা আমাদেরকে জানাবেন। আমাদের মতো দেশের সংসদীয় ব্যবস্থাই অনেক নিরাপদ এবং উপকারী ব্যবস্থা। এই কারণে যে আমাদের প্রচুর জনসংখ্যা, 16 কোটি বেশি জনসংখ্যা, কেউ মনে করেন 17, কেউ মনে করেন 18 কোটি, জনশুমারি নিয়ে অনেক বিতর্কও আছে। এত জনসংখ্যার দেশে সংসদীয় কাঠামো এক ধরনের বিকেন্দ্রীকরণ করে এবং আঞ্চলিক জনপ্রতিনিধি থাকার কারণে তারা সেই অঞ্চলের উন্নয়ন, সেই অঞ্চলের জনগণের যে চাহিদা তার প্রতি মনোযোগী হতে পারেন। তো সেই কারণে আমি মনে করি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র থাকা উচিত। তবে সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী এবং আরও কিছু মন্ত্রীকে যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে সেটা মনস্টারাস, সেটা এইরকম যে সেটা আসলে কারো ক্ষমতাকেই আর রাখে না, এককভাবে ক্ষমতাকে পুঞ্জীভূত করে। তাই সংসদীয় ব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রী এবং আরও কিছু শক্তিশালী মন্ত্রীর দায়িত্বকে পুনর্বন্টন করে ক্ষমতাকে আরেকটু বিকেন্দ্রীকরণ করে এমন একটা ব্যবস্থা তৈরি করা উচিত যেখানে প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত সংসদের কাছে জবাব দিতে হয় এবং প্রধানমন্ত্রী এক ধরনের ক্ষমতার ভারসাম্যের মধ্যে থাকেন, যে ভারসাম্য তদারকি করবেন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি। যেহেতু ক্ষমতার প্রসঙ্গ আসলো, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আপনার কোন ভাবনা আছে কি? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি নষ্ট হয়ে গিয়েছিল অনেক আগে। কেননা আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার যখন তৈরি হয়েছিল সেই সময়ে প্রায় একক ক্ষমতাবান হিসেবে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা হয়েছিল এবং এটা এখন হয় নাই। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার কাছে সব ক্ষমতা দিয়ে দেওয়ার একটা ব্যাপার হয়েছিল। কেননা আবেগ এবং যুক্তি দুটোই তখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল, অযৌক্তিকভাবে আবেগে আক্রান্ত হয়ে তাকে এককভাবে ক্ষমতায়িত করার যে প্রক্রিয়া সেইখান থেকে শুরু হয়েছে আসলে পুরো ব্যাপারটা। এবং তারপরে আমরা দেখেছি যারা রাষ্ট্রপতি হয়েছেন তারাও নিজের কাছে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন। এরপরে যখন 90-এর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয় তখন এই বিষয়টিকে চিন্তা করে সংসদীয় ব্যবস্থায় যখন ফেরত যাওয়া হলো তখন দেখা গেল রাষ্ট্রপতির আদলে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিয়ে যাওয়া হলো। ধারণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রীরা এতটাই সৎ এবং এতটাই ডেডিকেটেড হবেন যে তারা এই ক্ষমতাগুলি
সুবিচারের সঙ্গে ব্যবহার করবেন এবং তারা এই ক্ষমতার অপব্যবহার করবেন না। কিন্তু আমরা দেখতে পেলাম ক্ষমতা যখনই এইভাবে অ্যাবসলিউট হয়ে যায় তখনই সেই ক্ষমতা অন্যায় আচরণ করতে শুরু করে। সেই কারণেই আসলে এখন আবার এই প্রশ্নটি দেখা দিয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। আমি শুধু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলবো না, রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়গুলির সম্পর্কের যে ভারসাম্য, এর পাশাপাশি ন্যায়পাল পদ সৃষ্টি করার মাধ্যমে এই সংসদীয় বিচার মানে শাসন ব্যবস্থাকে তদারকি করার যে বিষয়টি, এগুলি যদি চালু করা হয় তাহলে আমার মনে হয় যে এইরকম একটি একীভূত ক্ষমতার যে প্রতাপ সেটি থেকে আমরা মুক্তি পাব। আর একই সঙ্গে ন্যায়পালের পদটির বিষয়ে কিন্তু ওই 90-এর অভ্যুত্থানের সময় কথাবার্তা হয়েছিল, কিন্তু কেউই এই পদটিকে সৃষ্টি করেন নাই, কারণ তারা নিজের ক্ষমতা এক্সারসাইজ করতে চেয়েছেন। আমি মনে করি যদি ওই 3 জোটের রূপরেখা বা তার আগে মুক্তিযুদ্ধেরও যে সংবিধানের যে মূল স্পিরিট সেইখানে যদি আমরা থাকতাম তাহলে এই ধরনের ক্ষমতা বিষয়ক প্রশ্ন তোলার সুযোগ হতো না। এবার নির্বাচন যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আপনার ভাবনা আমাদেরকে একটু জানাবেন। নির্বাচন হওয়া উচিত ডিরেক্ট, কেননা 16 কোটি মানুষ যেই দেশে, সেই দেশে ইনডিরেক্ট নির্বাচন আসলে নানাভাবে মানুষের ক্ষমতাকে সংকুচিত করবে। প্রত্যেক মানুষের একটি ভোট দেওয়ার অধিকার আছে যে কোনো নির্বাচনে, এবং সে তার ভোটটি বিনা বাধায় কোনো প্রভাবমুক্ত থেকে দিতে পারবে। আর এই ভোটটি সঠিকভাবে গুনতি করে এই ভোটে যিনি জিতবেন তার কাছে নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব এবং ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। এইটা হচ্ছে ভোটের পদ্ধতি। আর এর বাইরে যে শাসন পদ্ধতি, সেখানে আমি মনে করি যে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা দরকার। স্থানীয় সরকারকে ছোট ছোট কিছু কর আদায় করা, ছোট ছোট বাজেট তৈরি করা, প্রকল্প তৈরি করা এবং সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া দরকার। এবং দুর্নীতি তদারকির মাধ্যমে স্থানীয় সরকার সহ সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থাকে একটা পরীক্ষার মধ্যে রাখা দরকার, যাতে কেউ এই কাজগুলির মধ্যে দুর্নীতি করতে না পারেন। যদি আমরা এরকম একটা শাসন ব্যবস্থা তৈরি করতে পারি তাহলে যেটি হবে, সংসদ আইন প্রণয়ন করবে কিন্তু উন্নয়নমূলক কাজে সংসদ কিছু করবে না। তারা শুধু বাজেট বরাদ্দ দিবে, টাকা পাঠাবে চাহিদা অনুযায়ী, তারা তদারকি করবে, কিন্তু তারা এলাকাতে যে উন্নয়ন, সেই উন্নয়ন স্থানীয় সরকারের কাছে ছেড়ে দেবে এবং স্থানীয় সরকার এই উন্নয়নগুলি করে স্থানীয়ভাবে জনপ্রতিনিধির কাছে জবাবদিহি করবে। কিন্তু এখন দেখা যায় যিনি বাজেট করেন, তিনি প্রকল্প করেন, তিনি আবার এলাকাতে গিয়ে কাজ করেন, তিনি আবার সেই কাজকে নিজের কাজ দাবি করে ভোট চাইতে যান। আমি মনে করি যে এটা থেকে সরে আসা উচিত। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের স্থানীয় সরকার যা রয়েছে সেইগুলিকে আর্থিকভাবে এবং আইনগতভাবে আরও শক্তিশালী করা দরকার। এবার একটু জানবো পররাষ্ট্রনীতি নিয়ে আপনার ভাবনা, বিশেষত ইন্ডিয়া, আমেরিকা এবং চীন। আমরা ছোটবেলা থেকে শুনেছি আমাদের পররাষ্ট্রনীতির মূল বিষয়টি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং দেশের স্বার্থ আগে, তারপরে আন্তর্জাতিক স্বার্থ। তো এই বিষয়গুলি তো মানা হয় নাই বলে নানান রকম প্রশ্ন হয়েছে। আমি মনে করি যে আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যে রাষ্ট্রগুলি আছে তাদের সঙ্গে আমাদের আঞ্চলিক যোগাযোগ, সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ককে উন্নত করা দরকার। কোনো প্রতিবেশীর সঙ্গে আমাদের বিবাদে লিপ্ত হওয়া উচিত না। যেসব বিবাদ আছে সেগুলো যত দ্রুত সম্ভব দ্বিপাক্ষিকভাবে সমাধান করা। যদি দ্বিপাক্ষিকভাবে সমাধান না হয় তবে আঞ্চলিক যে সংস্থাগুলি আছে সেই সব জায়গাতে এই প্রশ্নগুলো উত্থাপন করার সুযোগ তৈরি করা। আর এরপরও যদি না হয় তাহলে আন্তর্জাতিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করা। আমি একই সঙ্গে মনে করি যে বিভিন্ন সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার। যত আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা আছে সেখানে আমাদের যোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া, সেইখানকার দায়িত্বশীল পদে তাদেরকে দেওয়ার চেষ্টা করা এবং আন্তর্জাতিকভাবে এক ধরনের প্রশাসনিক প্রভাব বৃদ্ধি করার যে চেষ্টা, সেইটা আমাদের থাকা উচিত। এবার আমরা একটু বাজেট ব্যবস্থাপনা নিয়ে আপনার ভাবনা জানতে চাই। বাজেট নিয়ে আসলে আলাদা করে ভাবার কিছু নাই। বাজেটের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা হচ্ছে বাজেট হতে হবে এই রকম যেখানে আপনি সম্পদের অপচয়কে যত পারেন কমিয়ে আনবেন এবং সম্পদের সুব্যবহারকে যত পারেন নিশ্চিত করবেন। বাজেটের একটা রাজনীতি থাকে, কিন্তু সেই রাজনীতি রাজনৈতিক উদ্দেশ্যে না হয়ে উন্নয়ন এবং মানুষের উপকারের দিকে মনোযোগী হওয়া দরকার। আমরা দেখেছি বাজেটকে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলি তার নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড বা উদ্দেশ্য সেটি পূরণ করার জন্য বাজেটকে ব্যবহার করেছেন। আমি মনে করি এইখান থেকে চলে এসে বাজেটের দল নিরপেক্ষ হওয়া দরকার। বাজেট হবে এমন যে বাজেট প্রতি বছর আমাদেরকে আগের বছরের চাইতে
আরও উন্নত এবং সম্পদশালী রাষ্ট্রে পরিণত করবে। এবার যদি প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনার ভাবনা একটু আমাদেরকে জানাতেন। আমাদের প্রশাসন প্রাগৈতিহাসিক বলবো আমি, কারণ আমাদের প্রশাসন সে মুঘল আমলের ঐতিহ্যকেও কোনো কোনো ক্ষেত্রে বহন করে। যেমন আপনি দেখবেন আমাদের দলিল ভূমির যে বিষয়, এটি কিন্তু আমরা একেবারে মুঘল আমল থেকে হিসাব করছি এখনও। প্রশাসনকে আমাদের মতো করে আমাদের নিয়মে সাজানো দরকার এবং সেইখানে আমাদের প্রশাসনকে আরও জনবান্ধব করা প্রয়োজন। আমাদের প্রশাসনে যারা যান তারা নিজেদেরকে প্রশাসক এবং শাসক ভাবতে ভালোবাসেন, কেননা এই সিস্টেমের মধ্যে এই বিষয়টি আছে। আপনি কোন দলের কাকে আপনি হুজুর হুজুর করেছেন, তার সাথে আপনার পদোন্নতি হচ্ছে, এটাকে সম্পূর্ণ বদলে ফেলে এইটাকে আমি মনে করি এআই ভিত্তিক করা উচিত। সফটওয়্যার ভিত্তিক পদোন্নতি ঠিক হবে। আপনার যখন পদোন্নতি প্রাপ্য হবেন আপনি দেখতে পাবেন যে আপনার পদোন্নতি প্রাপ্য হয়ে গিয়েছে এবং সিস্টেম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে শুরু করবে যে আপনার পদোন্নতিটা দিতে হবে এবং এই পদোন্নতি সময় মতো না হলে রেড ফ্ল্যাগ হবে যে ওনার পদোন্নতি হয় নাই কেন এবং তুমি তাকে পদোন্নতি দিতে পারো নাই মানে তোমার সিস্টেম ঠিকমতো কাজ করছে না। নাগরিক অধিকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কোনো ভাবনা রয়েছে কিনা? যে কোনো ব্যবস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে অটোমেটিক অধিকারগুলিকে সে সংরক্ষণ করতে থাকে, কেন অধিকার সংরক্ষণের মধ্যে দিয়েই একটা ব্যবস্থা নির্ভুল হয়। একটা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের অধিকার রক্ষিত হচ্ছে মানে ব্যবস্থাটা ঠিকমতো কাজ করছে। তাই আলাদা করে অধিকার রক্ষার বিষয় কিছু নাই। সকল ক্ষেত্রে অংশীজনদের অধিকার নিশ্চিত করাই হচ্ছে সঠিক ব্যবস্থাপনা। আর একটি বিষয় আছে যেটা বেশি জরুরি, সেটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার বিষয়ক যে কাজগুলি সেগুলি রাষ্ট্রকে মনোযোগী হতে হয়, দুর্বলকে প্রোটেক্ট করতে হয় রাষ্ট্রকে। তাহলে আমি বলবো যে মানবাধিকারের বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং মানবাধিকার এবং মানবতা এই দুটি বিষয়কে সবসময় মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করা দরকার। এবার যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু সংক্ষেপে বলতেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার ভাবনা যদি আমাদেরকে একটু জানাতেন। আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক না। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সবসময় রাজনৈতিক ফায়দা আদায় করার একটা ইচ্ছা আমরা রাজনীতিবিদদের মধ্যে দেখেছি। তারা যখনই আসেন তারা তাদের নিজের পছন্দের লোকদের জীবনী আমাদেরকে পড়তে বলেন, অপছন্দের লোকদের জীবনী বাদ দিয়ে দেন যেন তারা বাংলাদেশে ছিলই না। আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থার যে মূল অংশ পাঠ্য বই, এটিকে একেবারেই নিরপেক্ষভাবে তৈরি করা উচিত এবং এইখানে যা প্রয়োজন সেটাই মানুষকে শেখানো উচিত। ইতিহাস, অর্থনীতি এই বিষয়গুলি মানুষকে ভালো করে শেখানো উচিত। আর আমাদের ইতিহাসকে বিকৃত করার যে চেষ্টা আমাদের পাঠ্য বই এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে হয়েছে, এটাকে সম্পূর্ণভাবে দূর করে দেওয়া উচিত। কোনো ধরনের পক্ষপাত থাকা উচিত না। একটি দেশে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ থাকবেন এবং তারা প্রত্যেকেই তাদের অধিকার ভোগ করবেন। তাই একে অন্যের ধর্মীয় অনুশাসন কিংবা একে অন্যের ধর্মীয় প্রক্রিয়াগুলি সম্পর্কে যদি আমরা জানি তাহলে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এবং পারস্পরিক যে ভুল ত্রুটি সেগুলি অনেক দূর হয়ে যাবে। আমি লক্ষ্য করেছি যে সকল বিদ্বেষের একটি প্রধান উৎস হচ্ছে একে অন্যকে বুঝতে না পারা। তাই আমি মনে করি যে ছোটোবেলা থেকেই আমাদের প্রত্যেকের মধ্যে অন্য ধর্মের প্রতি যে রেসপেক্ট বা অন্য ধর্মের অধিকারের প্রতি যে মনোযোগী হওয়া, এইগুলি আমাদের শেখানো দরকার। ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে আপনার ভাবনা? একটা রাষ্ট্র, একটা সরকার ব্যবসা বান্ধব কখন হয়? যখন সে তার কর ব্যবস্থাকে ব্যবসা বান্ধব করে, সে তার যোগাযোগ ব্যবস্থাকে ব্যবসা বান্ধব করে, তার বন্দরগুলি ঠিকমতো কাজ করে, আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যে নিয়মকানুনগুলি সেগুলি অভ্যন্তরীণ চাহিদা এবং বৈশ্বিক যে চাহিদা সেটির সাথে তাল মিলিয়ে ঠিক করা হয় এবং ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণে ঋণ প্রবাহ পান এবং যারা ঋণ নিয়েছেন তারা ঋণ পরিশোধ করতে বাধ্য হন। এরকম একটা অবস্থা তৈরি করতে পারলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়। সম্ভাবনাময়ী আইসিটি সেক্টর নিয়ে আপনার ভাবনা একটু আমাদেরকে জানান। আমাদের আইসিটি নীতিমালা একটা সময় এমনভাবে তৈরি হয়েছিল, আমাদেরকে শুধু বলা হতো যে আমরা বিদেশে সফটওয়্যার রপ্তানি করব, আমরা আউটসোর্সিং করব এবং আমরা অনেক অনেক ডলার আনবো। কিন্তু আমাদের নিজেদের জন্য যে আমাদের আইসিটিকে ব্যবহার করার বিরাট জায়গা রয়েছে, সেইখানে আমরা একটু অমনোযোগী ছিলাম। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এখানে ডিজিটাল বাংলাদেশ যে হয়েছে, এখানে ইন্টারনেট পৌঁছেছে বাড়িতে বাড়িতে। একদল ছেলেমেয়ের আউটসোর্সিং করে টাকাও আয় করছে, কিন্তু এর চেয়ে বেশি হয়েছে আমাদের ডিজিটাল ডিভাইসের বিস্তার। আমাদের এখানে ডিভাইস যত মানুষের হাতে হাতে চলে গিয়েছে, এই ডিভাইসের মধ্যে আমরা আমাদের অ্যাপ, আমাদের সফটওয়্যার অনেক কম ব্যবহার করি। আপনার মোবাইল ফোনটি হাতে নিলে, যে কারো ফোন হাতে নিলে সেলফোনটি, দেখবেন যে এইখানে আমরা যে অ্যাপগুলি ব্যবহার করি তার মধ্যে অধিকাংশই বাংলাদেশের অ্যাপ না।
আমরা এত ডিজিটাল রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করার জন্য আমাদের দরকারি অ্যাপ তৈরি করার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। করোনার সময় কোটি টাকা দিয়ে অ্যাপ তৈরি করেছে, যেটা আমাদের কোনো কাজে লাগে নাই। আমাদের বহু সরকারি সংস্থা অ্যাপ তৈরি করেছে যেটা এত জঘন্য, যেটা ব্যবহার তারা নিজেরাও করতে পারে না, অন্যরাও করতে পারে না। আমি বলবো যে আমাদের এখন অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আইসিটিকে কতভাবে আমরা ব্যবহার করতে পারি, এই দিকে বেশি মনোযোগী হওয়া দরকার। প্রযুক্তি দিয়ে আমরা শুধু বিদেশিদের জন্য কাজ করে দেব, এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। এবার আমরা একটু চিকিৎসা সেক্টর নিয়ে জানতে চাই। স্বাস্থ্যখাত নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। স্বাস্থ্যখাতের প্রধানতম সমস্যা হচ্ছে ব্যবস্থাপনা। স্বাস্থ্যখাত ভালো স্বাস্থ্য ব্যবস্থাপকের অধীনে নাই, আমলাতন্ত্র এটাকে মূলত পরিচালনা করে। স্বাস্থ্যে যারা কাজ করেন তাদের যে শিক্ষা এবং দক্ষতার উন্নতি, সেইটার চাইতে বেশি মনোযোগী হচ্ছে তাদেরকে শুধু হাজির রাখা এই দিকে। কিন্তু শিক্ষা এবং দক্ষতার উন্নতি ছাড়া আপনি যদি একজন ডাক্তারকে বা একজন নার্সকে বা স্টাফকে বসিয়ে রাখেন, তিনি কিন্তু উন্নত সেবা দিতে পারবেন না। তাই স্বাস্থ্যখাতকে পরিপূর্ণভাবে ঢেলে সাজানো দরকার, এবং স্বাস্থ্যখাত নিয়ে আসলে এত ছোটোভাবে উত্তর দেওয়া সম্ভব না। আমি শুধু এতটুকু বলবো, ব্যবস্থাপনার উন্নতি, দুর্নীতি প্রতিরোধ, স্বাস্থ্যখাতে নতুন প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসেবা যারা দেন তাদের দক্ষতা বৃদ্ধি এবং রাজনীতি মুক্ত করা, এগুলি যদি দ্রুত করা যায় তাহলে প্রাথমিক ধাপটি সম্পূর্ণ হবে। এরপরে আমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে মধ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যে কাজ করতে হবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মতামত আছে কিনা? প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ে বলার মতো যথেষ্ট লেখাপড়া আমার নাই, তবে আমি এতটুকুই বুঝি যে আমাদের প্রতিরক্ষার লক্ষ্য কিন্তু একটি আক্রমণাত্মক ব্যবস্থা তৈরি করা না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে একটি রক্ষণাত্মক ব্যবস্থা তৈরি করা, যেখানে আমাদের প্রতিরক্ষায় যারা যুক্ত আছেন তারা আন্তর্জাতিক মানে দক্ষ হবেন এবং তারা আমাদের প্রতি ইঞ্চি ভূমি, আমাদের মাটি পানি আকাশকে যে কোনো দখলদারি শক্তির বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ করবেন। এবং যখন শান্তির সময়, তখন তারা তাদের এই ট্রেনিংগুলিকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে উন্নতি, সেই উন্নতিতে কাজ করবেন। করিডোর বা অন্য কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে কোন পদ্ধতি ফলো করে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত? দেশে সংসদ থাকবে, জনপ্রতিনিধিরা যে কোনো বিষয়ে সংসদে আলোচনা করবেন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে সেইখানে জনগণের পক্ষ থেকে অন্যান্য অংশীজনদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এখানে রাষ্ট্রবিজ্ঞানীরা মতামত দিবেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স যারা পড়েছেন তারা মতামত দেবেন, এখানে প্রতিরক্ষার বিষয়ে যারা পড়েছেন তারা মতামত দিবেন, যারা প্রতিরক্ষা করেন বাংলাদেশে তারা মতামত দিবেন, যারা আইন প্রণয়ন করেন এবং আইনকে রক্ষা করেন তারা মতামত দেবেন, এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলি তাদের মতামত দেবে। যারা ক্ষমতায় নাই, ধরেন সংসদে নাই, এমন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ আপনি ভোটে জিতেন নাই মানে আপনার দেশ সম্পর্কে বলার অধিকার নাই, বিষয়টি তো তা না। ফলে সকল অংশীজনের মতামত নিয়ে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং এইখানে অবশ্যই বৃহত্তর ঐকমত্য থাকা উচিত। তা না হলে আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না। তরুণদের রাজনীতি নাকি অন্য পেশায় বেশি আসা উচিত, মানে আপনি কি মনে করেন এবং কেন? রাজনীতি তো পেশা না, তরুণরা রাজনীতি করবেন এটা আমরা আশা করি। এবং তরুণরা শুধু নয়, বাংলাদেশের যে কোনো লোক তিনি যদি রাজনীতি করতে আগ্রহ বোধ করেন তাহলে তিনি রাজনীতি করবেন। রাজনীতিতে কাউকে আসতে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমতার জন্য রাজনীতিতে আসারও কোনো প্রয়োজন নাই। রাজনীতি আপনার পেশা না, এবং রাজনীতি ক্ষমতায় যাওয়াই আপনার লক্ষ্য না। রাজনীতি হচ্ছে মানুষের উপকার করার জন্য আপনি রাজনীতি করেন, এবং সেই উপকারের জন্য যদি ক্ষমতা প্রয়োজন হয় তাহলে আপনি সেই ক্ষমতায় যাবেন, এবং আপনি উপকারের জন্যই ক্ষমতা ব্যবহার করবেন। এবং তারপর আপনি আবার যখন এক্সিট আসবে আপনি এক্সিট নেবেন, আপনি পরবর্তী প্রজন্মকে আপনার জায়গাটি বুঝিয়ে দেবেন। এই প্রবণতা আমাদের রাজনীতির মধ্যে ছিল না বলে আজকে সমস্যা তৈরি হচ্ছে। আমি বলবো তরুণরা রাজনীতিতে আরও বেশি মাত্রায় আসবেন, কিন্তু তারা তাদের নিজের পেশায় থাকবেন। সবশেষে দেশের সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? দেশের কোনো নাগরিকই অসচেতন না। আমাদের সচেতনতার ভিন্ন ভিন্ন মাত্রা আছে। এই মাত্রা লেখাপড়া করা, এই মাত্রা আপনার সময়কে আপনি কিভাবে ব্যবহার করছেন, এই মাত্রা আপনার ব্যক্তিগত পক্ষপাত, এরকম নানান কিছু দিয়ে প্রভাবিত হয়। আমি শুধু বলবো যে একজন সচেতন নাগরিক কখন সচেতন? যখন তিনি তার নিজের স্বার্থের চাইতে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারেন, এবং যখন তিনি যে মতামত দেন সেই মতামত সুবিচারের পক্ষে থাকে। নিজের দলের জন্য মিথ্যা কথা বলতে হবে, নিজের দলকে টিকিয়ে রাখার জন্য অন্যায় কথা বলতে হবে, অন্যায়কে সমর্থন করতে হবে, এই জায়গা থেকে বের হয়ে আসাটাই হচ্ছে সচেতনতার প্রথম ধাপ। আপনি আপনার নিজের দলের সমালোচনা যদি আগে করতে পারেন তাহলে বুঝবেন যে আপনি সচেতন হয়েছেন, এবং তারপর যদি আপনি আপনার বিরোধীদের সমালোচনা যৌক্তিকভাবে করেন তাহলে বুঝবেন যে আপনি আরেকটু সচেতন হয়েছেন, এবং তারপর যদি আপনি নিজের লোভ দমিয়ে রেখে আপনি যদি মানুষের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারেন
তাহলে আপনি আরেকটু সচেতন হয়েছেন। আর সবশেষে আপনি যদি আপনার চাইতে আরও সচেতন, আরও জ্ঞানী, আরও যোগ্য মানুষের জন্য জায়গা ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বেশি সচেতন হয়েছেন। তা আমি মনে করি যে আমাদের এই সচেতনতার মাত্রাগুলি ধীরে ধীরে অতিক্রম করা দরকার এবং প্রতিনিয়ত চেষ্টা থাকা দরকার যাতে আমি আমার চাইতে আমার দেশকে বেশি ভালোবাসতে পারি। ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।